নমস্কার বন্ধুরা। তো আরও একটি লাইটের ক্লাস নিয়ে কিন্তু চলে এসেছি। তো লাইটের প্রথম ক্লাসটি যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা আগের ক্লাসটি দেখে নেবে। দেখো, যে কোনো ক্লাসই চেষ্টা করবে প্রথম ক্লাস থেকে করার। প্রথম ক্লাস থেকে করলে কি হয়, সেই চ্যাপ্টারের উপরে যে সমস্ত তোমাদের কনসেপ্টগুলোকে আমি প্রোভাইড করছি সেই কনসেপ্টগুলো তোমাদেরকে বুঝতে এবং তার উপরে বেস করে যে কোশ্চেনগুলো হচ্ছে বা যে কোশ্চেনগুলো হবে সেগুলোকে ক্যাচ করতে তোমাদের সুবিধা হবে। এবং কনসেপ্টগুলোকে আমি তোমাদেরকে বলবো, পারলে নোট খাতা তৈরি করে সেখানে লেখো, যাতে করে পরীক্ষার আগে কিন্তু ওই যে কনসেপ্টগুলোকে দেখেই শুধু পরীক্ষা হলে যদি তুমি যাও তাহলে কিন্তু যে কোনো কোশ্চেনকে ফেস করার মতো তোমার ক্যাপাসিটি বিল্ড আপ হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করব নেক্সট যে অবধি হয়েছিল তারপর থেকে। এবং ক্লাস শুরু করার আগে আরো একটি ছোট্ট কথা তোমাদেরকে বলবো, আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট কম। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বলবো তোমরা কমেন্ট করো। ঠিক আছে, তোমাদের যদি কিছু বলার থাকে, কোথাও যদি বুঝতে না পারো, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার মাস্ট। তো কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26-এ দেখে নেবো কি বলা হয়েছে। বলা হয়েছে যে একটি, আচ্ছা, বলা হয়েছে একটি অপটিক্যাল ডিভাইস, সেই অপটিক্যাল ডিভাইসটাকে এক্স দিয়ে ডিনোট করা হয়েছে। এর ফোকাল দৈর্ঘ্য হচ্ছে -30 সেন্টিমিটার। এই জায়গাটাকে ভালো করে তোমাদেরকে ফোকাস করতে হবে। এই অপটিক্যাল ডিভাইসটির যে ফোকাস দৈর্ঘ্য সেটা হচ্ছে এফ। এফ হচ্ছে -30, এফ ইকুয়ালস টু -30 সেন্টিমিটার। তাহলে পরে নিচের যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলোর মধ্যে কোনটি কারেক্ট? ঠিক আছে, এখানে বলেছে অপশন এ তে হয় উত্তল লেন্স বা উত্তল আয়না হবে এটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার এ তে বলেছে। অপশন বি তে বলেছে হয় অবতল লেন্স বা এটি একটি অবতল আয়না। অপশন সি তে বলেছে উত্তল লেন্স বা অবতল আয়না। অপশন ডি তে বলা হয়েছে অবতল লেন্স এবং উত্তল আয়না। তো তোমাদেরকে আমি বলে রাখি যে অবতল লেন্স এবং অবতল দর্পণ, অবতল লেন্স এবং অবতল দর্পণের কিন্তু ফোকাস হচ্ছে মাইনাস হয়। ঠিক আছে, অবতল লেন্স এবং অবতল দর্পণের ফোকাস হয় মাইনাস, এবং উত্তল লেন্স এবং উত্তল দর্পণের ফোকাস হয় কিন্তু পজিটিভ। এই ব্যাপার দুটোকে অবশ্যই নোট ডাউন করো যে অবতল লেন্স বা অবতল দর্পণের ফোকাস হয় অলওয়েজ মাইনাস, এটা হচ্ছে সাইন কনভেনশন অনুসারে হয়ে থাকে, এবং উত্তল লেন্স বা উত্তল দর্পণের ফোকাস হয় পজিটিভ। তো এই রেসপেক্টে অপশন বি কিন্তু কোশ্চেন নাম্বার 26 এর কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তো কোশ্চেন নাম্বার 26 আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলেছে কোশ্চেন নাম্বার 27, নিচের কোন ক্ষেত্রে অবতল আয়না একটি বাস্তব চিত্র গঠন করে? বাস্তব বলতে রিয়েল ইমেজ, ভার্চুয়াল না। ঠিক আছে, রিয়েল ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব গঠন করছে না, বাস্তব ইমেজ গঠন করছে। তাহলে দেখো, অবতল দর্পণে যদি এখানে দর্পণটার কথা বলেছে কিন্তু অবতল দর্পণ, তোমাদেরকে আমি বলি যে এই অবতল দর্পণে যদি আমরা এই প্রিন্সিপাল অ্যাক্সিসকে দেখি, এটা হচ্ছে তোমার হয়ে গেল পোল, এটা হয়ে গেল তোমার ফোকাস, এটা হয়ে গেল তোমার সেন্টার অফ কার্ভেচার, এবং এই পিছনে আমি এই পোর্শনটাকে আমি বলে রাখলাম এখানে অসীম। তো তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, বস্তু যদি অসীমে থাকে, বা বস্তু যদি অসীম এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে থাকে, বা বস্তু যদি সেন্টার অফ কার্ভেচারে থাকে, বা বস্তু যদি সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে থাকে, এবং বস্তু যদি ফোকাসে থাকে, তাহলে এই কটি কন্ডিশনে কি হবে, বস্তুর দ্বারা যে ইমেজ তৈরি হবে অবতল দর্পণে, প্রত্যেকটি ইমেজ কিন্তু পর্দায় আমরা ফেলতে পারবো, অর্থাৎ রিয়েল ইমেজ তৈরি হবে। কেবলমাত্র বস্তু যখন ফোকাস এবং পোল এর মাঝখানে থাকবে, অর্থাৎ এই পজিশনে থাকবে, কেবলই তখনই কিন্তু অবতল দর্পণ দ্বারা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে, এবং ইমেজটি অবশ্যই সোজা বা ইরেক্ট ইমেজ তৈরি হবে। বাদ বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু রিয়েল ইমেজ এবং ইনভার্টেড ইমেজ অর্থাৎ উল্টো ইমেজ তৈরি হবে। ঠিক আছে, কখনো হয়তো ম্যাগনিফিকেশন বেশি হবে, কখনো ম্যাগনিফিকেশন কম হবে, কিন্তু ইমেজ সবসময় বাস্তব ইমেজ তৈরি হবে, এবং ইমেজ যেটা তৈরি হবে সেটা কিন্তু ইনভার্টেড অর্থাৎ উল্টো হবে। কেবলমাত্র বস্তু ফোকাস এবং পোলের মাঝখানে যদি থাকে, তখন অবতল দর্পণ দ্বারা যেই ইমেজটি তৈরি হবে সেই ইমেজটা কিন্তু হয়ে যাবে ভার্চুয়াল ইমেজ, এবং সেই ইমেজটি হবে সোজা। তো সুতরাং এই কনসেপ্টকে যদি আমরা মাথায় রাখি,
তাহলে আমরা দেখবো যে অপশন কি কি বলেছে। বলেছে ফোকাস এবং মেরুর মধ্যে স্থাপন। তাহলে ফোকাস এবং মেরুর মধ্যে স্থাপন করলে পরে কখনোই রিয়েল ইমেজ হবে না, 1 নাম্বার অপশন কাটা। 2 নাম্বার বলেছে অনন্তে, অনন্তে মানে অসীমে, অসীমে স্থাপিত বস্তু, তো অসীমে স্থাপিত বস্তুর ক্ষেত্রে তো রিয়েল ইমেজ আমরা পাবো। অপশন 3 এ বলেছে ফোকাসে রাখা বস্তু, তো ফোকাসে রাখা বস্তুর ক্ষেত্রেও আমরা রিয়েল ইমেজ পাবো। তাহলে অপশন 2 এবং অপশন 3 উত্তর হয়ে গেল, এবং অপশন 2 এবং অপশন 3 আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে। সুতরাং অপশন এ কিন্তু তোমার কারেক্ট আনসার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার যদি 27 সবাই বুঝে গিয়ে থাকো, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 28 এ চলে আসবো। কোশ্চেন নাম্বার 28 এ বলেছে নিচের কোন বিন্দুগুলি সর্বদা লেন্সের প্রধান অক্ষে থাকে। তো লেন্সের প্রধান অক্ষে বা প্রিন্সিপাল অ্যাক্সিসে কোন কোন বিন্দুগুলো থাকে। 1 নম্বরে বলেছে প্রতিসরণ বিন্দু, 2 নম্বরে বলেছে অপটিক্যাল সেন্টার, 3 নম্বরে বলেছে আপতন বিন্দু। এর মধ্যে কোন কোন বিন্দু প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের উপরে অবস্থান করে। তো বন্ধুরা এর মধ্যে তোমরা মনে রাখবে যে এই যে অপটিক্যাল সেন্টার অপশন নাম্বার 2 এটি কিন্তু প্রধান অক্ষের উপরে অবস্থান করে, ঠিক আছে। এবং এই অপটিক্যাল সেন্টার ব্যাপারটা কি সেটাও তোমাদের জেনে রাখা দরকার। অপটিক্যাল কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার লেন্সের ক্ষেত্রে অপটিক্যাল কেন্দ্রক কি একটা বিন্দু হিসাবে একে সংজ্ঞায়িত করা হয়, যা প্রধান অক্ষের উপরে অবস্থিত, যার মধ্যে দিয়ে আলোক রশ্মি কোনো বিচ্যুতি ছাড়াই চলে যায়। তাহলে লেন্সের অপটিক্যাল কেন্দ্রকে বিন্দু হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যা প্রধান অক্ষের উপরে অবস্থিত এবং যার মধ্যে দিয়ে আলোক রশ্মি কোনো বিচ্যুতি ছাড়াই চলে যায়, তাকেই কিন্তু আমরা অপটিক্যাল সেন্টার বলি লেন্সের ক্ষেত্রে। তাহলে এই লেন্সের ক্ষেত্রে অপটিক্যাল সেন্টার যেটা রয়েছে সেটা অবশ্যই প্রধান অক্ষের উপরে অবস্থান করবে, এটা তোমরা বুঝতে পারলে। তাহলে অপটিক্যাল সেন্টার অর্থাৎ অপশন 2 কিন্তু প্রধান অক্ষের উপরে অবস্থিত, এবং অপশন 2 একমাত্র দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে, তো অপশন সি কিন্তু কারেক্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু কোশ্চেন নাম্বার 28 আমরা শেষ করলাম। এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 29 এ। কোশ্চেন নাম্বার 29 এ কি বলেছে দেখে নেব। বলেছে কোশ্চেনে যে এটি পাওয়া যায় যে একটি কাচের প্রিজমের দ্বারা সাদা আলোর বিচ্ছুরণ। তোমাদেরকে আমি বলে রাখি, দেখো এই যে কাচের প্রিজমের দ্বারা সাদা আলোর যে বিচ্ছুরণের ঘটনাটি, এই বিষয়টি প্রথম আমাদের সামনে আনেন স্যার আইজাক নিউটন, ঠিক আছে। এবার এই যে সাদা আলোর বিচ্ছুরণ গড়ে বিভিন্ন বর্ণের আলোক রশ্মি প্রোটিন গঠন করছে, তার মধ্যে সেটি কিভাবে থাকবে, সেটি কিন্তু ভিবজিওর ফর্মে থাকবে, ঠিক আছে। সেটি থাকবে ভিবজিওর ফর্মে। আর ঠিক আছে, ভিবজিওর ফর্মে থাকবে, অর্থাৎ নিচে থাকবে ভায়োলেট বা বেগুনি এবং উপরে থাকবে রেড, ঠিক আছে। ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো, জি ফর গ্রিন, বি ফর হয়ে গেল তোমার ব্লু, আই ফর ইন্ডিগো, ঠিক আছে, এবং ভি ফর ভায়োলেট। তাহলে আমি আরেকবার তোমাদেরকে বলছি, এই ক্রমটা তোমরা অবশ্যই মনে রাখবে। এই ক্রমটা হবে প্রথমে নিচ থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে ভি ফর ভায়োলেট, আই ফর ইন্ডিগো, বি ফর ব্লু, জি ফর গ্রিন, ওয়াই ফর ইয়েলো, ও ফর অরেঞ্জ এবং আর ফর রেড, ঠিক আছে। অর্থাৎ লাল আলো সব থেকে কম বিক্ষেপণ হবে এবং এই এই তোমার হচ্ছে বেগুনি আলোর সব থেকে বেশি বিক্ষেপণ হবে। এবার এখানে কি বলেছে, বিচ্ছুরণের সময় একটি রঙের আলো যত বেশি বাঁকে, সে কাচের প্রতিসরাঙ্ক সেই রঙের আলোর জন্য তত বেশি হয়, ঠিক আছে। অর্থাৎ যার তোমার বিক্ষেপণ বেশি হবে তার কি হবে, প্রতিসরাঙ্কর ভ্যালু বেশি হবে। এবার তোমাকে বলা হয়েছে মিউ বি, মিউ ওয়াই এবং মিউ জি যথাক্রমে নীল, হলুদ এবং সবুজ আলোর প্রতিসরাঙ্ক। তাহলে পরে তাদের মধ্যে নিম্নলিখিত কোন সম্পর্কটি কারেক্ট। তাহলে এখানে তোমাদেরকে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান এন্ড ইকুয়াল টু দিয়ে বলা হয়েছে। তাহলে দেখো সবার প্রথমে আসছে কি বি আসছে, সবার প্রথমে আসছে বি, দ্যাট ইজ সবার প্রথমে আসবে মিউ বি, ঠিক আছে। তারপরে আসছে দেখো বি এর পরে জি আছে, তাহলে মিউ বি গ্রেটার দ্যান মিউ জি, এবং মিউ জি এর পরে থাকবে কিন্তু মিউ ওয়াই, ঠিক আছে, মিউ ওয়াই আসবে। অর্থাৎ এখানে সব থেকে বেশি প্রতিসরাঙ্ক হবে ব্লু, তার থেকে কম হবে গ্রিনে, তার থেকে কম হবে ইয়েলো, ঠিক আছে। এবং যদি তোমাদেরকে দেখা হয়, মানে তোমরা যদি খেয়াল করে দেখো, দেখবে সব থেকে বেশি ডিসপারশন বা বিক্ষেপণ, এখানে বিচ্ছুরণ না বিক্ষেপণ হবে, সব থেকে বেশি বিক্ষেপণ হবে কিন্তু বেগুনি আলোর বা ভায়োলেটের, তার থেকে কম হবে ইন্ডিগোর, তার থেকে কম হবে ব্লু, তার থেকে কম হবে গ্রিন, তার থেকে কম হবে কিন্তু ইয়েলো। তাহলে সঠিক আনসারটি কি হবে, অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 29 আনসার হবে কিন্তু অপশন সি, ঠিক আছে।
এরপরে দেখে নেব পরবর্তী কোশ্চেন কি আছে 29 এর পরে 30 নাম্বার কোশ্চেনে ফোকাস করব। 30 নাম্বার কোশ্চেনে বলেছে একটি আলোক রশ্মির অবতল দর্পণে এম বিন্দুতে আপতিত হয়েছে, ভালো কথা। বক্রতা কেন্দ্রকে এম এর সাথে 10 ডিগ্রি কোণ তৈরি করে। এবার এই বক্রতা কেন্দ্র কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে? 10 ডিগ্রি কোণ তৈরি করেছে। রশ্মিটি কত কোণে প্রতিফলিত হবে? ঠিক আছে, তাহলে দেখো খুব ইজি একটি প্রবলেম। তো দেখো এই কোশ্চেনটিকে বুঝতে গেলে একটি গ্রাফিক্সের প্রয়োজন, তোমাদেরকে আমি দেখাই ব্যাপারটা। ধরো না এরকম একটি অবতল দর্পণ রয়েছে, এটি হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার ফোকাস, আর এবং এটা হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, এবার এই অবতল দর্পণের উপরে সাপোজ ধরে নাও একটা একটা পয়েন্ট আছে এম, আমি ধরে নিলাম সাপোজ এটা হচ্ছে একটা এম একটা পয়েন্ট। যেই এম পয়েন্টের উপরে সাপোজ আমি ধরলাম যে একটা আলোক রশ্মি পড়েছে, সেই আলোক রশ্মিটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়েছে? সেই আলোক রশ্মিটি তোমার ধরে নাও যে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়েছে। এবং এই যে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হচ্ছে, এটা কার সাথে? এই এম এর সাথে যদি সেন্টার অফ কার্ভেচারকে আমি যুক্ত করি, এই এম এর সাথে যদি আমি সেন্টার অফ কার্ভেচারকে এরকম ভাবে যুক্ত করি, তাহলে পরে এই যে অ্যাঙ্গেলটা ফরমেশন হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 10 ডিগ্রি। ঠিক আছে, এবার ভালোভাবে বুঝবে তোমাদেরকে আমি ক্লাস 1 এর ক্লাস মানে লাইটের যে পার্ট 1 ভিডিও করিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে কি, এই ছবিটা আমি একটু ভালো করে ক্লিয়ার করে আঁকি তাহলে তোমাদের সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। আচ্ছা, ধরে নাও এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস আর এই যে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, তাহলে এই সেন্টার অফ কার্ভেচারের সাথে এই যে অ্যাঙ্গেলটা ফরমেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখো তোমাদেরকে আমি বলেছিলাম এই যে সেন্টার অফ কার্ভেচার এমন একটা পয়েন্ট, যে পয়েন্টের মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, তাহলে পরে এ কি করবে? মিররের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফরমেশন করবে। ঠিক আছে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার দিয়ে যে আলোটা যাবে, সেই আলোটা আমাদের যে দর্পণ থাকবে সেই দর্পণের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফরমেশন করবে। এবার আলো যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফরমেশন করে রিফ্লেক্টিং সারফেসের উপরে, তার মানে কি এইটা কি হয়ে গেল? এই সেন্টার অফ কার্ভেচার দিয়ে যেটা যাচ্ছে সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল নর্মাল। ঠিক আছে, অর্থাৎ এই যে আলো এটা হচ্ছে নর্মাল বা অভিলম্ব ক্রিয়েট করলো। তাহলে দেখো এই যে আলোক রশ্মিটা অভিলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? অভিলম্বের সাথে 10 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এবার আলোর প্রতিফলনের সূত্র থেকে আমরা কি জানি? আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির অ্যাঙ্গেল সমান হয়। তাহলে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপতিত হয় প্রধান অক্ষের সাথে, তাহলে প্রতিফলন যেটা হবে সেটাও কিন্তু 10 ডিগ্রিই হবে। ঠিক আছে, সেটাও 10 ডিগ্রি হবে, কারণ কি সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যে আলোক রশ্মিটা যাচ্ছে সেটা কিন্তু অভিলম্বের কাজ করছে। সুতরাং অভিলম্বের সাথে যদি 10 ডিগ্রি অ্যাঙ্গেল ফরমেশন করে, তাহলে পরে কিন্তু এর প্রতিফলিত রশ্মিটাও 10 ডিগ্রি অ্যাঙ্গেলই ফরমেশন করবে। তাহলে অপশন এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31-এ দেখে নেবো কি বলেছে। বলেছে একটি ত্রিভুজাকারের কাচের প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের জন্য নিচের কোন বিবৃতিটি সর্বদা সঠিক? একটা ত্রিভুজাকার কাচের প্রিজম আছে, তার মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের জন্য নিচের কোন বিবৃতিগুলি, এখানে কতগুলো বিবৃতি দেওয়া আছে, ক, খ আর এখানে গ দেওয়া রয়েছে। বলেছে কোন বিবৃতিটি কারেক্ট সেটা কিন্তু আমাদেরকে বিচার করতে হবে। তো দেখো কোশ্চেন নাম্বার 31 এর স্টেটমেন্ট গুলোকে আমরা একবার পড়ে নিই, এই ক, খ, গতে কি আছে। তো এখানে বলেছে আপতন কোণ হলো আপতন বিন্দুতে আপতিত রশ্মি এবং স্বাভাবিকের মধ্যবর্তী কোণ। স্বাভাবিক বলতে এখানে নর্মালের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, নর্মাল এর মধ্যবর্তী কোণ, নর্মাল অর্থাৎ অভিলম্ব। এখানে আর একটু লিখে নাও অভিলম্ব, আরো সুবিধা হবে অভিলম্ব। ঠিক আছে, নর্মালের জায়গায় স্বাভাবিকের জায়গায় তোমরা লিখে নাও অভিলম্ব। তাহলে ত্রিভুজ আকারের প্রিজমের ক্ষেত্রে এখানে একটা জিনিস বুঝে রাখতে হবে, ত্রিভুজ আকার প্রিজমের ক্ষেত্রে বলেছে কিন্তু গ্লাস স্ল্যাবের কথা কিন্তু বলেনি। তাহলে আপতন কোণ হলো আপতন বিন্দুতে আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ। তাহলে এটা কারেক্ট। তাহলে আপতিত তোমার হচ্ছে কোণ কি? আপতন কোণ কি? এই যে অভিলম্ব, এই অভিলম্বের সাথে আপতন কোণ যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাই হচ্ছে তোমার আপতন কোণ। এটা একদম কারেক্ট স্টেটমেন্ট। ক নাম্বার স্টেটমেন্ট একদম ফুললি কারেক্ট। অপশন খ তে কি বলেছে? আপতন কোণ এবং প্রতিফলন কোণ। এখানে প্রতিফলন কোণ বলেছে, আপতন কোণ অ্যান্ড অ্যাঙ্গেল অফ এমার্জেন্স। যদি ইংলিশ টার্মটা দেখা হয় অ্যাঙ্গেল অফ এমার্জেন্স হবে। তাহলে এমার্জেন্স মানে হচ্ছে বহির নিষ্ক্রমণ করছে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, অর্থাৎ ধরে নাও এখানে একটা তোমার এখানে একটা প্রিজম আছে, এই প্রিজমের উপরে একটা আলো পড়লো, এই আলো পড়ার পরে এই যে এখান থেকে যে বেরিয়ে আসছে যে আলোটা, ঠিক আছে, এই তোমার প্রিজমের মধ্যে থেকে এই রশ্মিটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এমার্জেন্স রে বলা হয়।
তাহলে এখানে বলা হচ্ছে আপতন কোণ এবং এমার্জেন্স যে কোণ তার মান সমান হবে, তাহলে এটা অবশ্যই সমান না, কারণ আমরা দেখতে পাই যে বিভিন্ন আলোর ক্ষেত্রে এমার্জেন্স যে অ্যাঙ্গেলটা সেটা বিভিন্ন রকমের হয়। তাহলে খ নাম্বার স্টেটমেন্টটা কারেক্ট না, ক নাম্বার স্টেটমেন্টটা হচ্ছে তোমার কিন্তু ভুল। সিতে কি বলেছে, বিচ্যুতি কোণ হলো আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে বিচ্যুত কোণ হলো বলেছে বিচ্যুতি কোণ হলো তোমার আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে ঠিকই বলেছে যে আপতিত রশ্মি, ধরে নাও এই আপতিত রশ্মির এখান থেকে যদি আমরা একটা ট্যানজেন্ট তুলে দিই, ঠিক আছে, এখান থেকে যদি আমরা এটাকে এক্সটেনশন করি, তাহলে এর সাথে এই যে প্রতিফলন হওয়ার পরে, ঠিক আছে, এমার্জেন্ট হওয়ার পরে যে রেটা বহির্নিষ্ক্রমণ হওয়ার পরে যে অ্যাঙ্গেলটা ফরমেশন করে সেটাই তো বলা হবে চ্যুতিকোণ। তাহলে বিচ্যুতিকোণ বা চ্যুতিকোণ এটাই, তাহলে অপশন সি কারেক্ট। তাহলে অপশন ক কারেক্ট, অপশন সি অর্থাৎ গ কারেক্ট। তাহলে অপশন ক আর গ বা অপশন এ আর সি এটা কোথায় আছে, অপশন বি তে রয়েছে, তাহলে অপশন বি কিন্তু কারেক্ট স্টেটমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা ফোকাস করব, এখানে কোশ্চেন নাম্বার 32 তে বলেছে 1, 2 এবং 3 মাধ্যমগুলির প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.31, 1.36, 1.44। মাধ্যমে আলোর গতিবেগ v1, v2 এবং v3 হয়, তাহলে মাধ্যমের নিচের কোনটি সঠিক? তোমরা মনে রাখবে, যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমে আলোর গতিবেগ কম, যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমে আলোর গতিবেগ কম। তাহলে যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি সেই মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে কম, যে মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক মিডিয়াম সেখানে আলোর গতিবেগ মিডিয়াম, যেখানে আলোর প্রতিসরাঙ্ক সব থেকে কম সেখানে আলোর গতিবেগ সব থেকে বেশি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে কম প্রতিসরাঙ্ক হচ্ছে 1.31, তাহলে এই 1.31 অর্থাৎ অপশন আমরা এটা V1 হবে, তাহলে V1 এ হচ্ছে 1.31, এই V1 এ আলোর গতিবেগ কি হয়ে যাবে, সব থেকে বেশি হয়ে যাবে। নেক্সট আলোর গতিবেগ যদি আমরা দেখি কোথায় সব থেকে কম হবে, 1.36 এ অর্থাৎ V2। ঠিক আছে, নেক্সট আলোর গতিবেগ হবে তার থেকে কম আলোর গতিবেগ হবে 1.44, মানে হচ্ছে V3 তে। তাহলে কোশ্চেন নাম্বার 32 যেটা কারেক্ট আনসার আসবে অপশন ডি, কেননা অপশন ডি তে এই যে যেটা আমরা পেলাম উত্তরটা সেটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি যে V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3। ঠিক আছে, তাহলে এটা কারেক্ট আনসার হবে, এখানে এগুলোকে বাদ দাও। ঠিক আছে, V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3, এটা হয়ে যাবে তোমার কারেক্ট আনসার অপশন ডি। ঠিক আছে, এরপরে চলে আসবো কোশ্চেন নাম্বার 32 এর পরে কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33 এ বলেছে আলোক রশ্মির একটি কাচের প্রিজমের একটি প্রতিসরণকারী পৃষ্ঠে এ বি তে আপতিত হয় এবং অন্য প্রতিসরণকারী পৃষ্ঠ এসি থেকে বেরিয়ে যায়, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে। এখানে বলেছে, আর একবার কোশ্চেনটা পড়ে নেব, আলোক রশ্মি একটি কাচের প্রিজমের একটি প্রতিসরণ পৃষ্ঠ, ধরে নাও এই একটা প্রিজম আছে যার এটা হচ্ছে প্রতিসরণ পৃষ্ঠ, এখানে আপতিত হচ্ছে এবং এখান থেকে এই যে এটা হচ্ছে এ, এটা যদি বি হয় এটা যদি সি হয়, তাহলে এ বি তে পড়ছে আর এসি থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এসি থেকে বেরিয়ে আসছে, নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করতে বলা হয়েছে। বলা হয়েছে যে এবি পৃষ্ঠে সাদা এবং বিভিন্ন রং এর জন্য একই প্রতিসরণ কোণ, আর অপশন খতে বলেছে এসি পৃষ্ঠে বিভিন্ন রঙের আলোর জন্য বিভিন্ন রঙের প্রতিসরণ কোণ হয়। এবার বলেছে উপরের বিবৃতিগুলোর রেসপেক্টে কোনটা কোনটা কারেক্ট কোনটা কোনটা রং। তো দেখো এখানে একদম যে কারেক্ট স্টেটমেন্ট যেটা হবে সেটা কিন্তু অপশন খ হবে, অর্থাৎ এসি পৃষ্ঠে বিভিন্ন আলোর জন্য বিভিন্ন প্রতিসরণ কোণ হবে এবং বিভিন্ন প্রতিসরণ কোণ হওয়ার জন্য কিন্তু এদের গতিবেগের তারতম্য ঘটবে, তাই জন্য কিন্তু এদেরকে আমরা কি করব, পর্দায় ধরতে পারবো। তাহলে অপশন খ কারেক্ট এবং অপশন খ অর্থাৎ অপশন বি একমাত্র কারেক্ট এখানে রয়েছে, অপশন বি তেই রয়েছে যে অপশন বি কারেক্ট, তাহলে অপশন এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। 33 কমপ্লিট, 34-এ ফোকাস করব। 34-এ বলেছে অবতল আয়না অর্থাৎ অবতল দর্পণের সামনে একটি বস্তুকে তার ফোকাস এফ এবং বক্রতা কেন্দ্র সি বক্রতা সি কেন্দ্র অর্থাৎ বক্রতা কেন্দ্রের মাঝখানে অবস্থিত একটি বিন্দুতে স্থাপন করা হলো। এই একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণের সামনে এরকম প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকলাম, এখানে হচ্ছে ফোকাস আর এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এখানে বলেছে বস্তুকে ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে, দ্যাট ইজ এই পয়েন্টে আমরা রাখলাম। ঠিক আছে, অবস্থিত একটি বিন্দুতে স্থাপন করা হলো। চিত্রটি ড্যাশে অবস্থিত একটি বিন্দুতে চিত্রটি ড্যাশে গঠিত হবে। ঠিক আছে, অর্থাৎ এই দুটো শূন্যস্থানকে আমাদের পূরণ করতে হবে। অর্থাৎ চিত্রটি অর্থাৎ এর যে আমরা ইমেজ পাবো, ঠিক আছে, সেই ইমেজটি কোথায় তৈরি হবে এবং ইমেজটি কেমন হবে। এখানে প্রথমটাতে বলা হয় যে চিত্রটি অর্থাৎ ইমেজটি অবস্থিত একটি বিন্দুতে, অর্থাৎ কোন বিন্দুতে ইমেজটি তৈরি হবে এবং যে চিত্রটি গঠিত হবে সেই চিত্রটি কেমন হবে। ঠিক আছে, তাহলে দেখো সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝখানে যদি আমরা কোনো বস্তুকে রাখি,
সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝখানে, যদি আমরা সেন্টার অফ কার্ভেচারে বস্তুকে রাখতাম সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হতো, কিন্তু সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝখানে যদি কোনো আমরা বস্তুকে রাখি, তাহলে এর যে ইমেজ পাবো সেই ইমেজটা কিন্তু সেন্টার অফ কার্ভেচারের পিছনে পাবো, ঠিক আছে। তো সেন্টার অফ কার্ভেচারের পিছনে আমরা ইমেজটি পাবো, এবং যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটা কিন্তু অবশ্যই বড় ইমেজ। তাহলে দেখো সি এর পিছনে এবং বড়, অর্থাৎ সি এর বাইরে বা সি এর পিছনে একই ব্যাপার, সি এর বাইরে বা সি এর পিছনে একই ব্যাপার এবং বড় ইমেজ, এটা কি অপশন সি তে রয়েছে। তো অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে, যে সেন্টার অফ কার্ভেচারের পিছনে এবং আকৃতিতে অনেকটা বড়, অর্থাৎ অনেকটা ম্যাগনিফাইড ইমেজ আমরা কিন্তু পাবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে ফোকাস করবো, কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35 এ কি বলেছে দেখে নেবো। কোশ্চেন নাম্বার 35 এ বলেছে আলোক রশ্মি কাচের তলে 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে এবং রশ্মিটি কত কোণে প্রতিষ্ঠিত হয়ে আপতিত রশ্মির সমতলে প্রতিষ্ঠিত রশ্মির একটি কোণ। কোশ্চেনটির ইংলিশ টার্মটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে। বলেছে একটা রে অফ লাইট ইন এ গ্লাস ইনসিডেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আপতিত হচ্ছে অন দ্য সারফেস সেপারেটিং অফ গ্লাস ফ্রম এয়ার, অর্থাৎ কাচ এবং বায়ুর যে সংযোগস্থল সেই সংযোগস্থলের উপরে 30 ডিগ্রি কোণে পড়ছে। দ্য রে রিফ্র্যাক্টেড ইন দ্য এয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল, তো এবার ওই কাচের স্ল্যাব থেকে যখন বেরিয়ে যাচ্ছে রিফ্র্যাক্টেড হয়ে, তখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্র্যাক্টেড হবে, অ্যান্ড দ্য রিফ্র্যাক্টেড রে ড্যাশ ইন দ্য প্লেন, রিফ্র্যাক্টেড রেটা প্লেনের সাথে, ঠিক আছে, ড্যাশ ইন দ্য প্লেন অফ দ্য ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রেটা ইনসিডেন্ট অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মিটা আপতিত রশ্মির সাথে কিভাবে থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়, যদি বায়ু থেকে কাচের মধ্যে, বায়ু থেকে কাচের মধ্যে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়, তাহলে পরে এর প্রতিসরণটা, ঠিক আছে, এর মধ্যে যখন রিফ্র্যাকশনটা হবে এয়ার থেকে যখন গ্লাসের মধ্যে ঢুকবে, তখন কিন্তু এর প্রতিসরণটা যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে না, এখানে আলোটা হচ্ছে গ্লাস থেকে কাচের মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আলোটা তোমার আপতিত হয়েছে কাচ এবং গ্লাসের সংযোগস্থলে, ঠিক আছে বিষয়টা, কিন্তু আলোক রশ্মিটা ট্রাভেল করছে হচ্ছে গ্লাস থেকে কাচের, গ্লাস থেকে এয়ারের মধ্যে। তাহলে দেখো গ্লাস থেকে যখন এয়ারে যাবে তখন ঘন থেকে লঘুর দিকে যাবে, কিন্তু লঘু থেকে ঘনতে যাবে না, ঘন থেকে লঘুতে যাবে, ঠিক আছে। তাহলে পরে ঘন থেকে যদি লঘুতে আলোক রশ্মি যায়, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, অর্থাৎ 30 ডিগ্রি এর বেশি হবে, এটা একটা মনে রাখতে হবে, 30 ডিগ্রি এর বেশি হবে। এবং এর সাথে সাথে আরো একটা যেটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, এরা কিন্তু সেম প্লেনে অবস্থান করবে, ঠিক আছে, এরা একই প্লেনে অবস্থান করবে, এরা একই প্লেনে সেম প্লেনে লাই করবে, অর্থাৎ একই প্লেনে অবস্থান করবে, ঠিক আছে, সেম প্লেন, এখানে হচ্ছে সেম প্লেনে অবস্থান করবে, এন্ড 30 ডিগ্রি গ্রেটার দেন 30 ডিগ্রি হবে কিন্তু এখানে আনসার, ঠিক আছে, গ্রেটার দেন 30 ডিগ্রি এবং সেম প্লেনে অবস্থান করবে, এই দুটো কিন্তু শূন্যস্থানে পূরণ করতে হবে। নেক্সট কোশ্চেনে ফোকাস করব, কোশ্চেন নাম্বার 36 এ কি বলেছে, একটি বস্তু একটি অবতল আয়নার সামনে তার বক্রতা কেন্দ্রের বাইরে একটি বিন্দুতে স্থাপন করা হয়, চিত্রটি ড্যাশ বিন্দুতে গঠিত হয় এবং ড্যাশ হয়, ঠিক আছে, চিত্রটি কোন বিন্দুতে গঠিত হবে এবং কি টাইপের চিত্র হবে। একটা বস্তু যেটাকে অবতল আয়নার সামনে তার বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্রের বাইরে বলতে বক্রতা কেন্দ্রের পিছনে, ঠিক আছে, তাহলে বক্রতা কেন্দ্রের পেছনে যদি একে স্থাপন করা হয়, তাহলে এর যে ইমেজটা ফরমেশন হবে, সেই ইমেজ যেটা ফরমেশন হবে সেটা তৈরি হবে ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে, ঠিক আছে, ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে তৈরি হবে। এবং ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচার তো আমরা অপশন এতেও দেখতে পাচ্ছি, অপশন ডিতেও দেখতে পাচ্ছি, কিন্তু ছোট হবে কি বড় হবে। তো তোমরা মনে রাখবে যে সেন্টার অফ কার্ভেচার অবধি, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচারে যখন আসবে তখন বস্তু তার আকৃতি সেম ইমেজ তৈরি করবে, কিন্তু সেন্টার অফ কার্ভেচার থেকে যখন সামনে যাবে তখন বস্তুর আকৃতি, বস্তুর অবস্থান যদি সেন্টার অফ কার্ভেচার থেকে এগিয়ে যায় তখনই কিন্তু ইমেজের সাইজ বড় হবে, তার আগে পর্যন্ত কিন্তু ইমেজের সাইজ ছোট হবে। সেন্টার অফ কার্ভেচারে সেম হবে, সেন্টার অফ কার্ভেচারের পিছনে যদি থাকে তখন কিন্তু কি হবে, বস্তুর ইমেজ যেটা হবে সেটা ছোট ইমেজ হবে, ঠিক আছে। তাহলে এখানে বাইরে অর্থাৎ পিছনে রয়েছে, তাহলে এফ এবং সি এর মধ্যে অবস্থান করবে এবং ছোট ইমেজ ফরমেশন করবে। তো কোশ্চেন নাম্বার 36 এর আনসার হয়ে যাবে কিন্তু অপশন এ। নেক্সট কোশ্চেনে ফোকাস করব, বলেছে উত্তল আয়না বা উত্তল দর্পণের ফোকাল দৈর্ঘ্য হলো। তো উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য যেটা হয় সেটা হচ্ছে অসীম, শূন্য, নেগেটিভ এবং পজিটিভ। এই কোশ্চেনটা তোমাদেরকে আমি আগেও ক্লু দিয়েছি, যে উত্তল ক্লাসের প্রথম দিকে, আজকের ক্লাসেই প্রথম দিকে তোমাদেরকে আমি বলেছি যে উত্তল দর্পণ এবং উত্তল লেন্সের ক্ষেত্রে দুজনেরই কিন্তু ফোকাস হয় পজিটিভ,
অবতল দর্পণ এবং অবতল লেন্সের ক্ষেত্রে সাইন কনভেনশনের রুল অনুযায়ী সেটা কিন্তু হয় নেগেটিভ। উত্তল দর্পণ এবং উত্তল লেন্সের ক্ষেত্রে সাইন কনভেনশনের রুল অনুযায়ী এদের যে ফোকাসটা হবে সেটা কিন্তু পজিটিভ হবে, এবং অবতল দর্পণের ক্ষেত্রে এবং অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু হবে মাইনাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37 কি বলেছে? কোশ্চেন নাম্বার 37 বলেছে এ রে অফ লাইট ইনসিডেন্ট অন এ রিফ্র্যাক্টিং সারফেস এবি। একটা রিফ্র্যাক্টিং সারফেস এবি আছে একটা গ্লাস প্রিজমে। তাহলে পরে আমরা ধরে নিলাম একটা এই যে গ্লাস প্রিজম আছে, এই গ্লাস প্রিজমের এটা হচ্ছে রিফ্র্যাক্টিং সারফেস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা স্বাভাবিকভাবে সি হয়ে যাবে। তাহলে পরে এই এ বি সারফেসের উপরে পড়েছে, ঠিক আছে, যেটা এয়ার এর মধ্যে রয়েছে, অ্যান্ড এমার্জেন্স আউট আদার রিফ্র্যাক্টিং সারফেস এসি, এই যে অপর সারফেস থেকে বেরিয়ে যাচ্ছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট এ। আচ্ছা, এক নাম্বার স্টেটমেন্ট এ, নাম্বার স্টেটমেন্টে কি বলেছে? দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অ্যাট সারফেস এ বি ইজ লেস দ্যান দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। ঠিক আছে, তাহলে বলেছে এ বি সারফেসে যে অ্যাঙ্গেল অফ the angle of refraction at surface AB is less than the angle of incident। ঠিক আছে, ইনসিডেন্স, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে বেশি হবে। অপশন বি তে বলেছে দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অ্যাট দ্য সারফেস এসি ইজ লেস দ্যান দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এসি সারফেসের রিফ্র্যাকশনটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে কি হবে? কম হবে। অপশন সি তে বলেছে, লাস্টে বলেছে হুইচ অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট। উপরের কোন কোন স্টেটমেন্ট গুলো ঠিক? ঠিক আছে, কোনটা ঠিক বা কোন কোনগুলো ঠিক? দুটোও ঠিক হতে পারে এবং দুইয়ের বেশিও ঠিক হতে পারে। তাহলে দেখো, অপশন এ এবং অপশন বি এর মধ্যে এ নাম্বার স্টেটমেন্টটি কারেক্ট, অর্থাৎ এ নাম্বার স্টেটমেন্টে কি বলেছে? দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অ্যাট সারফেস এবি, এবি সারফেসের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা কি হবে? লেস দেন দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে লেস হবে। তাহলে এই স্টেটমেন্টটা একমাত্র কারেক্ট, বি এর স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট না। ঠিক আছে, নেক্সট ফোকাস করবো পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 38 বলেছে আগুনের উপরে উঠে আসা উত্তপ্ত বাতাসের উত্তাল স্রোতের মাধ্যমে দেখা বস্তুর এলোমেলো দোলাচালকে ব্যাখ্যা করা যেতে পারে কিসের উপরে? আলোর বিচ্ছুরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এখানে আরেকটা আলোর বিচ্ছুরণ আছে, অর্থাৎ প্রথম যেটা অপশন হবে সেটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট, এটা হবে স্ক্যাটারিং। দেখো, স্ক্যাটারিং কেও বিচ্ছুরণ বলা হয়, এবং ডিসপারশন এটাকেও কিন্তু বিচ্ছুরণ বলা হয়, স্ক্যাটারিং অ্যান্ড ডিসপারশন। তাহলে এটাকে বলা হচ্ছে, প্রথমটাকে বলা হচ্ছে স্ক্যাটারিং এর জন্য, তারপরে পরেরটাকে বলা হচ্ছে বিচ্ছুরণের জন্য। অপশন বি তে বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন ডি তে বলেছে বায়ুমণ্ডলের প্রতিসরণ। তাহলে সঠিক যেটা আনসার হবে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রতিসরণ। বায়ুমণ্ডলের প্রতিসরণের জন্য কিন্তু এই ব্যাপারটা আমাদের হবে, যে এই যে তারা যে ঝিকিমিকি করার ব্যাপারটা, সেটা কিন্তু অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন বা বায়ুমণ্ডলের প্রতিসরণের জন্য কিন্তু এই সমস্যা, এই ব্যাপারটা আমাদের হয়ে থাকে। এবং এখানে এই যে যে উত্তপ্ত বস্তুর মধ্যে দিয়ে যদি আমরা এই এলোমেলো একটা বস্তুকে দেখি যে একটা বাতাসের স্তম্ভ কাঁপতে থাকে, ঠিক আছে, এটাও কিন্তু বায়ুমণ্ডলের প্রতিসরণের জন্য এই কাঁপার ব্যাপারটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে দেখবো। কোশ্চেন নাম্বার 39 বলেছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল আয়নার প্রধান অক্ষের সামনে 30 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তুকে স্থাপন করা হলেও এর চিত্র তৈরি হবে। তাহলে দেখো, এখানে বলেছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের বিশিষ্ট একটা উত্তল দর্পণ। তাহলে একটা উত্তল দর্পণ আছে যার ফোকাস দৈর্ঘ্য কত? 10 আছে, প্রধান অক্ষের সামনে 30 সেন্টিমিটার দূরে বস্তুটাকে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে এর চিত্রটা তৈরি হবে, সেটা হচ্ছে মানে এর ইমেজটা তৈরি হবে, সেটা কি 20 সেন্টিমিটার দূরে, না 0 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটারের মধ্যে একটি বিন্দুতে, না 10 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটারের মধ্যে একটি বিন্দুতে, না 20 সেন্টিমিটার এবং অনন্তের মধ্যে একটি বিন্দুতে তৈরি হবে? তো খুবই ইজি একটা কোশ্চেন। এটা হবে কিন্তু অপশন বি, অর্থাৎ 0 এবং 10 সেন্টিমিটারের মধ্যে একটি বিন্দুতে। কারণ কি তোমাদেরকে আমি বলি, দেখো, এই যে উত্তল দর্পণে যদি বস্তু অসীমে থাকে তাহলে পরে তার যে ইমেজটা ফরমেশন হয় সেটা কিন্তু ফোকাসে তৈরি হয়। কিন্তু উত্তল দর্পণে যদি ফোকাসের থেকে, যদি অসীমের থেকে সামনে, অর্থাৎ আমরা যদি বলি যে বস্তু হচ্ছে পোল এবং অসীমের মাঝখানে অবস্থা, পোল না, এখানে যদি বলি ফোকাস এবং অসীমের মাঝখানে অবস্থান করছে,
দর্পণের কথা বলেছি, তাহলে অবশ্যই পোল হবে ফোকাস। তো উত্তল দর্পণের ক্ষেত্রে যদি বস্তু অসীমে থাকে তাহলে পরে তার ইমেজ যেটা তৈরি হবে সেই ইমেজটা কিন্তু তৈরি হবে কোথায়? ফোকাসে তৈরি হবে। কিন্তু বাদবাকি কেস অর্থাৎ অসীম এবং পোলের মাঝখানে যদি বস্তু থাকে তাহলে তার যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটা কিন্তু তৈরি হবে কোথায়? ফোকাস এবং পোলের মাঝখানে তৈরি হবে। ঠিক আছে, ইমেজটা তৈরি হবে ফোকাস এবং পোলের মাঝখানে। তাহলে ফোকাস এবং পোলের মাঝখানে যদি ইমেজটা তৈরি হয় তাহলে পরে সেটা অবশ্যই কত হতে হবে? 10 বা 10-এর থেকে কম হতে হবে। ঠিক আছে, তাহলে পরে দেখো এখানে 10 বা 10-এর থেকে কম মানে 0 থেকে 10 সেন্টিমিটার, এটাই একটা অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন হবে। সেই জন্য কিন্তু অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখে নেবো পরবর্তী কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40-তে বলেছে সূর্যোদয়ের সময় এবং সূর্যের যে লালচে চেহারা হয় তার কারণটা কি? তো সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময় যে সূর্যের যে লালচে চেহারা হয় বা লাল রঙের দেখতে লাগে তার কারণ হচ্ছে রিফ্র্যাকশন। ঠিক আছে, স্ক্যাটারিং অফ লাইটের জন্য হয়, আলোর বিচ্ছুরণের জন্য হয়। ঠিক আছে, আলোর বিচ্ছুরণের জন্য হয়। এবং এটা জিনিস তোমরা মনে রাখবে যে এই যে আলোর বিচ্ছুরণের জন্য আকাশের রং নীল দেখায়, আকাশের রং সাদা দেখায়, আবার আলোর বিচ্ছুরণের জন্য সূর্যোদয়ের কিছুক্ষণ আগে এবং সূর্যাস্তের কিছুক্ষণ পরে আমরা লাল দেখতে পাই। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি বলি, যদি জলীয় কণা দ্বারা যদি এই সূর্যের আলোটার বিচ্ছুরণ হয় তাহলে পরে কি স্ক্যাটারিং হয়, তাহলে পরে কিন্তু সাদা রং আমরা দেখতে পাবো। যদি ছোট ছোট কণা দ্বারা স্ক্যাটারিং হয় বা বিচ্ছুরণ হয়, আলো যাওয়ার পথে আলো যদি ছোট কণা দ্বারা বিক্ষিপ্ত হয় তাহলে পরে কিন্তু আমরা ব্লু কালারের আলো দেখতে পাবো। এবং যদি আলো যাওয়ার পথে যদি বড় বড় কণা দ্বারা বিক্ষিপ্ত হয়, স্ক্যাটারিং হয়, তাহলে পরে কিন্তু আমরা লাল আলো দেখতে পাবো। কোশ্চেন নাম্বার 40-এর আনসার কিন্তু অপশন সি, এবং রিলেটেড যে ইনফরমেশন গুলো তোমাদেরকে শেয়ার করলাম এগুলো অবশ্যই নোটিং করে রেখো। কোশ্চেন নাম্বার 41, একটি বিন্দু উৎস থেকে আলো একটি অবতল আয়নার দ্বারা সমান্তরাল রেন্ডার হয়, আলোর উৎসের অবস্থান কি? অর্থাৎ একটি আলোক উৎস থেকে আলোক আসছে, সেটি অবতল দর্পণের দ্বারা বিক্ষিপ্ত হয়ে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি আলোক রশ্মিটি যায় তাহলে পরে এখানে আলোক রশ্মির অবস্থান কোথায়? তো আলোক রশ্মির অবস্থান অবশ্যই ফোকাসে হবে, কেননা এখানে দেখো যদি সমান্তরাল আলোক রশ্মিগুলো যদি আসে তখন অবতল দর্পণ দ্বারা বিক্ষিপ্ত হয়ে তারা কিন্তু ফোকাস দিয়ে যায়। তাহলে এখানে যদি ফোকাস থেকে আলোক রশ্মিটা আসে তাহলে তারা কি হবে? তারা অবতল দর্পণে থেকে বিক্ষিপ্ত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল ভাবেই যাবে। তাহলে আলোক উৎসের উৎস কোথায়? আলোক উৎসের উৎস হবে ফোকাস হবে। কোশ্চেন নাম্বার 41 এর পরে 42, একটি ডিশ অ্যান্টেনা থেকে তীক্ষ্ণ সংকেত পেতে ডিশ অ্যান্টেনার রিসিভারটি কোথায় স্থাপন করা উচিত? ঠিক আছে, বলেছে একটি ডিশ অ্যান্টেনা থেকে তীক্ষ্ণ সংকেত পেতে ডিশ অ্যান্টেনার রিসিভারটিকে কোথায় স্থাপন করা উচিত? 1 নম্বর অপশনে বলেছে ডিশের সামনে, অপশন বলেছে এফ ও ডিশের সামনে, অপশন সিতে বলেছে সেন্টার অফ কার্ভেচার এবং এফ এর মধ্যে ডিশের সামনে, অপশন ডিতে বলেছে ডিশের পিছনে। তাহলে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন বি, অর্থাৎ ডিশের সামনে অবশ্যই রাখতে হবে, ডিশের পেছনে না। এখানে তিনটা অপশনই ডিশের সামনে বলেছে, তো ডিশের সামনে তো অবশ্যই রাখতে হবে, কিন্তু ডিশের সামনে সেন্টার অফ কার্ভেচারে রাখলেও হবে না, সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝখানে রাখলেও হবে না, ডিশের সামনে রাখতে হবে ফোকাসে। ঠিক আছে, ডিশের সামনে রাখতে হবে ফোকাসে। অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ডিশের সামনে রাখতে হবে এবং রাখতে হবে কোথায়? ফোকাসে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে আমরা ফোকাস করে নেব কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43-তে দেখে নেব কি বলা হয়েছে। 43-তে বলা হয়েছে যখন আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যায়, তো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে তখন কি হবে? আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে স্বাভাবিক থেকে, স্বাভাবিক বলতে এখানে নর্মাল, নর্মাল মানে হচ্ছে অভিলম্ব, এখানে স্বাভাবিককে তোমরা লিখে নাও অভিলম্ব, অভিলম্ব অভিলম্ব থেকে কি হবে? দূরে বেঁকে যাবে। এখানে অপশন বিতে বলেছে প্রতিসরণের ঘটনা ধরে রাখে না, অভিলম্বের দিকে বাঁকে, এটাও হবে না, এটাও হবে না, আপতন এবং প্রতিসরণের কোণ একই থাকে। তাহলে সঠিক আনসারটা কি হবে? অভিলম্ব থেকে দূরে বেঁকে যাবে। কোশ্চেন নাম্বার 43। নেক্সট কোশ্চেন দেখে নেব কোশ্চেন নাম্বার 44-এ বলেছে সাদা আলোর একটি কাচের প্রিজমের মধ্যে দিয়ে যায় এবং একটি বর্ণালী পাওয়া যায়, নিচের কোন রঙের উপাদানের সবচেয়ে কম বাঁকে? অর্থাৎ সবথেকে কম চ্যুতি কোণ কার হয়?
সব থেকে কম চ্যুতিকোণ কার হয়? তো তোমাদেরকে আমি দেখো প্রথমেই বলেছিলাম যে সাদা রঙের আলোক রশ্মি যখন একটা প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন সেই আলোক রশ্মিটা ভেঙে গিয়ে ডিসপারশন অফ লাইটের জন্য, বিচ্ছুরণের জন্য কি হয়, এই আলোক রশ্মিটা ভেঙে গিয়ে 7টি রঙের আলোক পটি গঠন করে, যার মধ্যে সব থেকে বেশি পরিমাণে ডেভিয়েটেড হয়, অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে বিক্ষেপণ হয় বেগুনির, ঠিক আছে, এবং সব থেকে কম পরিমাণ হয় লাল। এবং প্রসঙ্গক্রমে তোমাদেরকে আমি বলে রাখি, এই যে এই লাল রঙের আলো, এখানে নীল রয়েছে, লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয় এবং বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় সব থেকে কম। এবং তোমাদেরকে মনে রাখতে হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি তার কিন্তু ডিসপারশন অর্থাৎ এই বেঁকে যাওয়ার ব্যাপারটা কম হবে, এবং যে বেশি বাঁকবে তার কিন্তু চ্যুতিকোণের ভ্যালু বেশি হবে এবং তার কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ প্রতিসরাঙ্ক কিন্তু বেশি হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই নোটিং করবে। এবং প্রতিসরাঙ্ক, আলোক রশ্মি যখন যেই মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমের মধ্যে দিয়ে যাবে তখন কিন্তু আলোক রশ্মির গতিবেগ কি হবে, কম হবে। যেই মাধ্যম ঘন সেই মাধ্যমে আলোক রশ্মির গতিবেগ কি হবে, কম হবে। তাহলে পরে এখানে বলেছে সাদা আলোর বিচ্ছুরণের ফলে সব থেকে বেশি পরিমাণে বাঁক বেঁকে, অপশন আছে হলুদ, নীল, কমলা, ভায়োলেট। আমরা যদি বেনিয়া সহ কলা দেখি তাহলে সেখান থেকে আমরা দেখতে পারবো সব থেকে কম পরিমাণ যে আলোটা বাঁকবে সেটা হচ্ছে লালের সংলগ্ন আলো। তো দেখো কমলা হবে, কেন কমলার পরেই লাল, ঠিক আছে, সব থেকে কম বাঁকবে হচ্ছে লাল, তারপরে বাঁকবে কিন্তু কমলা। তাহলে এখানে এদের মধ্যে সব থেকে কম বাঁকবে অপশন সি, এই অপশনগুলো রেসপেক্টে অর্থাৎ কমলা। নেক্সট কোশ্চেনে ফোকাস করব। নেক্সট কোশ্চেন নাম্বার 45 বলেছে সাদা আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন বিচ্ছুরণ হয়, বিচ্যুতি কোণ হয়। ঠিক আছে, বিচ্যুতি কোণ এখানে অপশন এতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিচ্যুতি বেশি। অপশন বিতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বিপরীত সমানুপাতিক অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। অপশন সিতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে স্বাধীন অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ডিপেন্ডেন্ট না। অপশন ডিতে বলেছে লাল আলোর জন্য সর্বাধিক, তো লাল আলোর জন্য সর্বাধিক হবে। অর্থাৎ এখানে বলেছে সাদা আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন তার বিচ্ছুরণ হয়, বিচ্যুতি কোণ হয়, লাল আলোর জন্য সর্বাধিক এটা তো কখনোই না। সব থেকে বিচ্যুতি হয় হচ্ছে বেগুনি আলোর জন্য। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, এটা তো না। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত সমানুপাতিক এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেননা যে আমি তোমাদেরকে একটু আগেই বললাম, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ডিসপারশন অর্থাৎ বেঁকে যাওয়ার ঘটনা বা তার চ্যুতিকোণ কম হবে। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য লাল আলো কম বেঁকে যায়, লাল আলোর ডিসপারশন কিন্তু কম হয়। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবং অপশন এতে কি বলেছে, অপশন এতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, তার মানে কি তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার বিচ্যুতি হওয়ার প্রবণতা বেশি। তো এটা অবশ্যই কারেক্ট না, অপশন বি কারেক্ট। কোশ্চেন নাম্বার 45 এর কারেক্ট আনসার হবে অপশন বি। দেখে নেবো কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 46 এ কি বলেছে দেখে নেবো। 46 এ বলেছে যখন তরঙ্গ দৈর্ঘ্য আলোক রশ্মি যথাক্রমে 4500 অ্যামস্ট্রং, 5400 অ্যামস্ট্রং এবং 6000 অ্যামস্ট্রং একটি প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন বিচ্যুতি কোণ হয়। তো দেখো যে এখানে অ্যামস্ট্রং বলতে তরঙ্গ দৈর্ঘ্য, তো তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে তার কিন্তু ডিসপারশন অর্থাৎ বিচ্যুতি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ডিসপারশন কিন্তু কম হবে। কারণ লাল আলোর কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য লাল আলোর ডিসপারশন কম হয়। তাহলে পরে এখানে 6000 অ্যামস্ট্রং যার, তার কিন্তু বিচ্যুতি হবে সব থেকে কম, তার থেকে কম বিচ্যুতি হবে 5400, এবং সব থেকে 6000 অ্যামস্ট্রং যার তরঙ্গ দৈর্ঘ্য তার বিচ্যুতি হবে সব থেকে কম, তার থেকে বেশি বিচ্যুতি হবে 5400 অ্যামস্ট্রং, এবং তার থেকেও বেশি হবে 4500 অ্যামস্ট্রং এর। অর্থাৎ আমরা যদি দেখি 4500 অ্যামস্ট্রং এর বিচ্যুতি সব থেকে বেশি, তার থেকে কম হবে 5400, এবং সব থেকে কম হবে কিন্তু 6000 অ্যামস্ট্রং এর। তাহলে এখানে বলেছে প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন বিচ্যুতি কোণ হয় 4500 ক্ষেত্রে কি সব থেকে বেশি, অর্থাৎ অপশন এ কিন্তু তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 46। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেনে কি বলেছে যে তরল এ এর প্রতিসরাঙ্ক 1.47 হলে এর অর্থ, তরল এ এর প্রতিসরাঙ্ক যদি 1.47 হয় তাহলে পরে এখানে যে স্টেটমেন্ট গুলো বলা হয়েছে সেটা কোনটা কারেক্ট।
তাহলে দেখো তোমাদেরকে আমি বলি, আমরা স্টেটমেন্টগুলো একটা একটা করে পড়ি। বলেছে তরল এতে আলোর গতিবেগ বাতাসে আলোর গতিবেগের চেয়ে 1.47 গুণ বেশি, এটা কারেক্ট না। অপশন বিতে বলেছে তরল এতে আলোর গতি জলে আলোর গতির চেয়ে 1.47 গুণ বেশি, এটাও কারেক্ট না। অপশন এতে বলেছে তরল এতে আলোর গতি শূন্য মাধ্যমে আলোর গতির চেয়ে 1.47 গুণ কমে যায়। ঠিক আছে, তাহলে অপশন সিটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার 47 এর আনসার কি হয়ে গেল? কোশ্চেন নাম্বার 47 এর আনসার হয়ে গেল কিন্তু অপশন সি। দেখে নেব কোশ্চেন নাম্বার 48 এ বলেছে একটি প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মির পথ অনুসরণ করবে কিন্তু বিপরীত দিকে যখন একটি মেরু এবং ড্যাশের মধ্যে দিয়ে যাবে। তাহলে একটা প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মির যে পথে অনুসরণ করেছে সেই পথে অনুসরণ করবে কিন্তু বিপরীত দিকে পথ অনুসরণ করবে যখন এটি মেরু এবং কার মধ্যে দিয়ে যাবে, তখন যখন তারা ফোকাল প্লেনের সাথে একই সমতলে থাকবে। ঠিক আছে, তো এখানে অপশন কিন্তু সি তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 48 আনসার হয়ে যাবে সি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরের কোশ্চেনগুলোকে নিয়ে আমি ডিসকাস করব। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে তোমরা কমেন্ট করে জানিও, এবং লাইক শেয়ার কিন্তু অবশ্যই করো। চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং যে কোনো টাইপের আপডেটের জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক আমি ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি, এবং আমার কিন্তু ক্লাস এরকম রেগুলার বেসিসে চলবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।